দীর্ঘদিনের অনিয়মে কিছু ব্যাংকে সমস্যা হলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বাস করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপও নেওয়া হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুট করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ বের করে নেওয়া হয়। সে সময় বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়ার বদলে সহায়তা করে। আড়াল করা হয় বড় অঙ্কের খেলাপি ঋণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকায়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, খেলাপি ঋণের অর্থ আদায়ে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে। হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া হবে। আমরা মেসেজ দিচ্ছি, এরপরে কেউ চুরি করতে ভয় পাবে, মানি লন্ডারিংও ভয় পাবে, ব্যাংকের টাকা সুদ করতেও ভয় পাবে। কারণ উই আর গিভিং সাম কাইন্ড অফ গাইডলাইন ফর দ্য ফিউচার পিপল। অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, ব্যাংক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, কারণ আমরা বাংলাদেশে একটা ডোমিনো এফেক্ট পাই। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক, আমরা নানান ব্যাংক বলতে পারি, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা ছুটে আরেক ব্যাংক। অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে। ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কারণ নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন তাদের কোনো সমস্যা হবে না। উম্মুন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে তারল্য সংকটে বিপাকে বেশ কিছু পোশাক কারখানার মালিক। কিছু ব্যাংকে বিদেশি ক্রেতাদের অর্থ আটকে আছে বলেও অভিযোগ তাদের। এতে শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভে প্রতিনিয়ত বন্ধ হচ্ছে কারখানা। তবে শ্রম সচিব জানালেন, কারখানা সচল রাখতে সব ধরনের সহায়তা করছে সরকার। বকেয়া বেতন সহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনে আবারও অস্থির হয়ে উঠেছে তৈরি পোশাক খাত। প্রায় প্রতিদিনই বন্ধ হচ্ছে কোনো না কোনো কারখানা। সোমবারও গাজীপুরের চক্রবর্তী এলাকায় অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। তারল্য সংকটের পাশাপাশি ব্যাংকগুলোতে বিদেশি ক্রেতাদের পরিশোধিত অর্থ আটকে থাকার অভিযোগ অনেক কারখানা মালিকের। এছাড়া মালিক খেলাপি হওয়ায় নতুন করে কোনো সহায়তাও পাচ্ছেন না অনেকে। ফলে বাকি পড়েছে শ্রমিকদের বেতন। এ অবস্থায় শ্রমিকদের স্বার্থে এবং কারখানা সচল রাখতে নগদ সহায়তা অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। এক্সপোর্ট করে ডকুমেন্টস দিচ্ছে, তারা সেখানে টাকা পাচ্ছে না, বেতন দিতে পারছে না। চেক দিচ্ছে, চেকের এগেইনস্টে টাকা, পাওনা টাকা ব্যাংক থেকে পাচ্ছে না। ফলে তারা কিন্তু এই সমস্যা আছে যে তারা বেতন দিতে পারছে না। ব্যাংক থেকে আপনার এভাবে মানি লন্ডারিং করে এই টাকাগুলো চলে গেছে, সেখানে সরকারের এইটুকু সাপোর্ট আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু টোটালি এই শ্রমিক অসন্তোষ দূর করে আমাদের ইকোনমিকে ধরে রাখা, আবার এক্সপোর্টকে ধরে রাখা। কারখানা মালিকরা বলছেন, কিছু শ্রমিকদের দাবি যৌক্তিক হলেও এর বাইরেও অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। এই সেক্টরটা যদি অসন্তোষ চলতে থাকে তাহলে এই আলটিমেটলি এই রপ্তানি বাণিজ্য বাংলাদেশের যেটা আজকে প্রথম স্থানে রয়েছে এটা কিন্তু থাকবে না। কারখানার মালিকের শিপমেন্ট জটিলতা আছে কিনা, উনি ফেলিউর কিনা, নির্দিষ্ট ডেতে শিপমেন্ট দিতে পারেননি, এটাও আপনাকে কিন্তু বের করতে হবে। তবে বলবো যে এন্ড অফ দ্য ডে যদি শ্রমিক তার পাওনা না পায়, রাজপথ ছাড়া তো তার কোনো গতান্তর নাই। বেতনের পাশাপাশি হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন কারখানা শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি শ্রমিকদের বার্ষিক বেতন ৫ থেকে ১০% বৃদ্ধি সহ ১৬টি দাবি মেনে নিয়ে সচল হয় কয়েকটি কারখানা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১২টি কারখানা বন্ধ রয়েছে। মঙ্গলবার পোশাক প্রস্তুতকারক সমিতি বিজিএমই থেকে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, শ্রম আইন ১৩ এর ১ ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইর
তালিকাভুক্ত কারখানার মধ্যে 2093টি কারখানায় উৎপাদন চালু রয়েছে। এছাড়া খোলা রাখার পরও কাজ বন্ধ এবং সবেতনে ছুটিতে চলে গেছে 8টি কারখানার শ্রমিক। বিজিএমইএ জানিয়েছে 95% বেশি কারখানা অক্টোবর মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া গাজীপুরের কাশিমপুর ও জিরানী এলাকায় 2 গার্মেন্টসের শ্রমিক সংঘর্ষের ঘটনায় ডরিন গার্মেন্টসের 3টি কারখানা বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 2টি কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানিয়েছে বকেয়া বেতনের দাবিতে টানা 4র্থ দিনের মতো সকাল 8:30 থেকে মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে একটি কারখানার শ্রমিকরা। এছাড়া পানিশাইল এলাকায় বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও এই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। প্রতি কেজির দাম পড়বে 40 টাকা। জনপ্রতি নিতে পারবে 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে ঢাকা মহানগরীতে 50টি এবং চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকায় পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। ভারতের আদানি গ্রুপের সাথে অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ চুক্তির বিষয়ে রিটের প্রাথমিক শুনানি শেষে এসব আদেশ দেন। রিটকারী আইনজীবী শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থই দেখা হয়েছে। এই চুক্তিকে প্রতারণামূলক বলেও আখ্যা দেন আইনজীবী। পরে হাইকোর্ট 1 মাসের মধ্যে এই চুক্তির সব নথি দাখিল করা এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটি 2 মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দেবে। এ সময় দেশের স্বার্থ রক্ষার উপর গুরুত্ব দেয় হাইকোর্ট বেঞ্চ। আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলা 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি। চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো পরিচালনায় স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। দুপুরে বন্দরে শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া গত 3 মাসে আগের বছরের তুলনায় 10% বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি বন্দরের গড় অবস্থানকাল 1 দিনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, লালদিয়া চর টার্মিনালের মতো মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ চলছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। আরও এটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য যেই এই ক্লজটাকে পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্কার আনার জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি। তা আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব, আশা করি। তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। প্লটের দাম বেশি হয় বরগুনা বিসিক শিল্পনগরীতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। তারা জানান, এলাকায় জমির দামের চেয়ে শিল্পনগরীর জমির দাম 8 গুণ বেশি। তবে তাদের আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে বরগুনায় ঢুলুয়া এলাকায় 2020 সালে স্থাপন করা হয় বিসিক শিল্পনগরী। প্রস্তুত করা হয় 60টি প্লট। তবে গত 4 বছরে 75% প্লট বিক্রি হয়নি। 2,49,00,000 টাকায় 10.20 একর জমি
অধিগ্রহণ শেষে প্লট নির্মাণের পর নগরীর প্রতি শতাংশ জমির দাম দাঁড়ায় 2 লাখ টাকা। প্লটের দাম স্থানীয় জমির দাম থেকে 8 গুণ বেশি হওয়ায় আগ্রহ পাচ্ছেন না উদ্যোক্তারা। যে জমির যে মূল্য, যে দাম, তার চাইতে অনেক অনেক কম বাইরের জমির মূল্য না কমায়, তো সেক্ষেত্রে ওখানে জমি আসলে আমাদের মতো এরকম ব্যবসায়ীদের পক্ষে এই জমি ক্রয় করা সম্ভব না। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের প্লট কিনতে আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। অন্যান্য জেলার পজিশনের চেয়ে আমাদের এখানে পজিশনও ভালো ছিল, এই কারণে জমির মূল্য একটু বেশি পড়ছে, ওদেরকে বেশি দিতেছে, এই কারণে জমির মূল্যটা আমরা সার্বিকভাবেই জমির মূল্যটা পাচ্ছি। স্থানীয় উদ্যোক্তা ও বিসিক শিল্প নগরীর সাথে আলোচনা করে প্লটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে এখানকার অধিক মূল্যের কারণে অনেকগুলো প্লট এখনো অবিকৃত অবস্থায় রয়ে গেছে এবং সেইভাবে শিল্পায়ন আসলে এখানে হয়নি। আমি এই বিষয়টা নিয়ে এখানকার যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তার সাথে আলাপ করেছি, সে যেটা বলেছে ধাপে ধাপে প্রায় 2 দফায় তাদের মূল্যটাকে কমিয়েছে। তা এখন আপনি যে কোশ্চেনটা তুলেছেন সে বিষয়টি নিয়ে আমরা নেক্সট সবাই আলোচনা করব। বিসিক শিল্প নগরীর জমির দাম বেশি থাকায় ভাড়া বাসায় উৎপাদন চালাচ্ছেন বেশিরভাগ শিল্প উদ্যোক্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 57 পয়েন্টের বেশি, লেনদেন হয় 514 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 124.90 পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ডিএসইর প্রধান সূচক। প্রথম 10 মিনিটে সূচক বাড়ে 11 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসই সূচক কমেছে 57.40 পয়েন্ট, অবস্থান করছে 5242-এ। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 514 কোটি 85 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 36 কোটি 37 লাখ টাকা। হাতবদলে অংশ নিয়ে 388টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 76টির, কমেছে 267টির। অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ফাইন ফুডস, দ্বিতীয় সোনালী আঁশ, তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এমারাল্ড অয়েল, দ্বিতীয় নিটল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 125.90 পয়েন্ট, অবস্থান 14,691 পয়েন্টে, লেনদেন 11 কোটি 10 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হচ্ছে 120 টাকায়। দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হচ্ছে 159 টাকা 86 পয়সা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 133 টাকা 54 পয়সা। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 32 টাকা 12 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। বেড়েছে কুইতি দিনারের দর, বিনিময় হচ্ছে 393 টাকা 2 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 2 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।